এখনো ধরাছোঁয়ার বাইরে করোনা পরীক্ষা জালিয়াতির হোতা শাহেদ পার পাবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। করোনায় শাহেদের বাবার মৃত্যুর পর লাশ পড়েছিল হাসপাতালে। ইতালি ফেরত 147 বাংলাদেশি বিমানবন্দর থেকে সেনা ব্যবস্থাপনায় আশকোনায় কোয়ারেন্টিনে। সংকটে দেশে ফিরেছেন প্রায় 2.5 লাখ প্রবাসী। আরও ফিরিয়ে নিতে চাপ মধ্যপ্রাচ্যের। দেশে কোভিড-19-এ আরও 37 জনের মৃত্যু। করোনাকালে কোরবানি নিয়ে সংশয় সাধারণ মানুষ। পশু কেনা বেচা নিয়েও শঙ্কা। কোরবানির বিকল্প নেই বলছেন আলেম ওলামারা। ভাড়াটিয়া সেজে গাজীপুর থেকে 3 বছরের শিশু অপহরণ। পুলিশের অভিযানের মুখে 2 দিন পর রেখে গেল মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে। এবং কৃষকের ক্ষতির কথা পরোয়া করছে না মন্ত্রণালয়। অবাধে চাল আমদানির আবারও সুযোগ। আত্মঘাতী সিদ্ধান্ত বলছেন বিশ্লেষকরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। করোনার পরীক্ষা জালিয়াতির অভিযোগে পলাতক শাহেদ এখনো ধরাছোঁয়ার বাইরে। আত্মগোপনে থাকা শাহেদের বিরুদ্ধে পাওয়া গেছে আরও অভিযোগ। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, যেখানেই থাকুক পার পাবে না সে। এদিকে শাহেদের বাবা সিরাজুল ইসলাম গতকাল করোনা নিয়ে একটি হাসপাতালে মারা যান। নির্দিষ্ট সময়ে কেউ লাশ না নেয়ায় পরে থানায় জিডি করে হাসপাতাল কর্তৃপক্ষ। গত 4 জুলাই অসুস্থ বাবাকে ইউনিভার্সাল মেডিকেলে ভর্তি করেন রিজেন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। ভর্তি করার সময় শাহেদ দাবি করেন তার বাবা সিরাজুল ইসলামের কোভিড-19 সংক্রমণ নেই, তবে পরে পরীক্ষায় করোনা পজিটিভ হয়। হাসপাতালে ভর্তির পর প্রথম 2 দিন শাহেদ বাবাকে দেখতে গেলেও রিজেন হাসপাতালে অভিযানের পর থেকে আর যাননি। এ অবস্থায় বৃহস্পতিবার মারা যান তার বাবা। পরে শুক্রবার সকালে তার বাবাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। তবে সেখানেও ছিলেন না শাহেদ, ছিলেন না শাহেদের স্ত্রী কিংবা কাছের স্বজনরাও। সে তথ্য আমি দিতে পারি নাই। আমি কিভাবে দিব? তো আমার যতটুকু আমার পক্ষ থেকে করতে পেরেছি ততটুকু করেছি আমি আর কি। ওনার দাফন হয়েছে আজকে সকালে। শাহেদ শুধু প্রতারণা করেই ক্ষান্ত হননি, অফিস সহকর্মী সহ রয়েছে নারী কেলেঙ্কারির নানা অভিযোগ। মেয়েরা আসতো স্যারের রুমে নিয়ে ওই লিজা ম্যাডাম মেয়েদের মারতেছে, আবার সোহাগ স্যার আবার ছেলেদের নিয়ে মারতেছে। পরে যখন আমি জানলাম যে সেই এরকম 2 নম্বর একটা মানুষ, জানার পরে আমি চলে আসছি। এদিকে শাহেদের অনেক সহকর্মী এই ঘটনায় গ্রেফতার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে এই প্রতারক। এই অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, যত ক্ষমতাবানই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। তিনি যদি এই প্রমাণিত হয় তাকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। তাকে র্যাব এবং পুলিশ উভয় খুঁজছে এবং আমরা মনে করি খুব শীঘ্রই আমরা তথ্য দিতে পারব। অভিযানের পর স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে শাহেদ তদবির করার চেষ্টা করেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সে আমাকে ফোন দিয়েছিল, সে বলছিল আমার এইগুলো সিল করে দিচ্ছে। আমি বলছি যে আপনি নিশ্চয়ই কোনো অন্যায় কোনো কাজ করেছেন, সেই জন্যই এগুলো সিল করছে। কেউটা তো মানে বিনা কারণে সিল করে না। আমাকে বলছে তাহলে আমি কি করবো? আমি বললাম আপনি হয় আপনি ফেস করেন, নতুবা আপনার কোর্টে যে আপনার যদি কিছু বলার থাকে কোর্টে যান। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। কাজেই প্রতারণা, হুমকি আর অস্ত্রের ভয় দেখানো, এমন নানা চাপে রিজেন গ্রুপের কর্ণধার মোহাম্মদ শাহেদ কোণঠাসা রাখতেন তার ব্যবসায়িক অংশীদারদের। নিজেকে কখনো প্রধানমন্ত্রীর রাজনৈতিক এপিএস পরিচয় দেয়া, আবার কখনো রাজনৈতিক প্রভাব খাটানো ছিল তার কৌশল। ব্যবসায়িক অংশীজনের অভিযোগ, রিজেন গ্রুপের চেয়ারম্যানের প্রতারণার নিয়মিত কৌশল ছিল ভুয়া ব্যাংক চেক। ফারুক ভে রবিনের রিপোর্ট। রাজধানীর উত্তরায় হোটেল মিলিনা। কোভিড-19 চিকিৎসায় নির্ধারিত বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের থাকার জায়গা। এ হোটেলটিতেও আছে রিজেন্ট গ্রুপের মালিক মোহাম্মদ শাহেদের অংশীদারিত্ব। হোটেল মিলিনার ভবন মালিক ও ব্যবসায়িক অংশীদার জানান, গত বছরের নভেম্বরে চুক্তি হয় মোহাম্মদ শাহেদের সঙ্গে। চুক্তি অনুযায়ী প্রতি মাসে 7.5 লাখ টাকা ভাড়া আর মুনাফার 55% দেওয়ার কথা মোহাম্মদ শাহেদের। তবে এর সবই থেকে যায় কাগজে কলমে। বরং পাওনা চাইতে গিয়ে ও মোহাম্মদ শাহেদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে ভবন মালিককে উল্টো পড়তে হয় রোষানলে। বাড়ি বাবা পাবো তেমন 7.5 লাখ টাকা, আপনি 9 মাসের হিসাব করলে যেটা হয় 70 লাখ টাকা। লভ্যাংশ হিসাব করলে তো কোটি টাকার উপরে চলে যায়। সে বলছে আপনি আমার সাথে পারবেন না, আমার সাথে আপনি লড়বেন না, আমার সাথে লড়লে আপনি শেষ হয়ে যাবেন। আমাকে হুমকি দিচ্ছে আপনি বাড়ি থাকবেন না। মোহাম্মদ শাহেদের প্রতারণা আর হুমকির ফাঁদে পড়ার অভিযোগ তার অন্য ব্যবসার অংশীজনদেরও। শাহেদের মালিকানাধীন রিজেন্ট কেসিএস এর পূর্বাচলে
লেক খননের কাজে লোকবল আর যন্ত্রপাতি সরবরাহ করত খাদেম এন্টারপ্রাইজ। এ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের অভিযোগ, মোহাম্মদ শাহেদের কাছে পাওনা চাইতে গিয়ে অস্ত্রের মুখে পড়তে হয় তাদের। আমরা তিনজনই ছিলাম, হয়তো কথাবার্তা কাটাকাটি করতে করতে সে তার অস্ত্রটা বার করে আমাদেরকে দেখায়, দেখে বলে বার হয়ে যাও, নইলে এখন কিন্তু তোমাদেরকে যে কোনো কিছু একটা ক্ষতি করে দিবে। অংশীজনদের পাওনা টাকা পরিশোধে টালবাহানার অন্যতম কৌশল ছিল চেক নিয়ে প্রতারণা। এমন অভিযোগও রয়েছে শাহেদের বিরুদ্ধে। অনেকভাবে তাদেরকে রিকোয়েস্ট করি, কোনোভাবেই চেক পাস করে না। পরিশেষে আমাদেরকে সামান্য কিছু টাকা দিয়ে বলে আপাতত এটা চালাও, চেকটা তোমরা পরে আমরা ক্যাশ করে দিচ্ছি। এরকম সে হাজারো মানুষকে চেক দিছে, কোনোটাই কাজ হয় না। তার যে ব্যাংকে টাকা নেই সেই ব্যাংকে চেকটা সে দিয়ে দেয়। ৬,০০০-এর বেশি ভুয়া কোভিড রিপোর্ট তৈরি, নমুনা সংগ্রহে অনিয়ম করে ৩ কোটি টাকা হাতিয়ে নেওয়া সহ বিভিন্ন অভিযোগে এরই মধ্যে রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয় এবং হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মিঠুর ঠিকাদারি প্রতিষ্ঠান লেক্সিকনের দখলে রংপুর মেডিকেল। জরুরি বিভাগের একটি রুম দখল করে বানানো হয়েছে প্রতিষ্ঠানের স্টোর রুম। ডায়ালিসিস বিভাগে ঢোকার গেটের চাবি তাদের কাছে। সার্জারি ও আইসিইউ এর একটি রুম দখল করে আছে লেক্সিকনের অফিস। সরকারি এই হাসপাতাল ঘুরে প্রতিটি কোণায় দেখা গেল তারই দখলদারিত্ব। তারিকুল ইসলাম ও শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। জরুরি বিভাগের রুম দখল করে ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর প্রতিষ্ঠান বানিয়েছে স্টোর রুম। সময় সংবাদের রিপোর্টার এই কক্ষটি খুলে দেখতে চাইলে ইওমোকে ফোন করে নিষেধ করেন পরিচালক। আপনার নাম শফিকুল? জি। আপনি তো লেকটিকনে চাকরি করেন? হ্যাঁ, করছিলাম। এখন এই যে ভাই আমাকে ডাকলো। কোন ভাই? ইনচার্জ। তবে এখানকার একটি রুমে লেক্সিকনের যন্ত্রপাতি থাকার কথা স্বীকার করলেন ইওমো ও ইনচার্জ। স্টেরিলাইজার মেশিন, তারপর হচ্ছে আপনার ওয়াটার স্টেরিলাইজেশন মেশিন, ডায়ালিসিসের যে ওয়াটারটা লাগে সেটারও মনে হয় একটা মেশিন আছে, তারপরে অটোক্লেভ মেশিন আছে, যেগুলো অচল আর কি। ডায়ালিসিস বিভাগে পাওয়া গেল লেক্সিকনের বেতনভুক্ত কর্মচারী। রেডিওলজি বিভাগের তালা খুলে দিল তারই লোক। এখানে হিটাসি মেশিন আছে, এমআরআই মেশিন আছে, ওই মেশিনে কাজ করি। আপনি কি হাসপাতালের স্টাফ? না। করোনাকালে সাধারণ ছুটি বাতিল করা হলেও প্রতিবেদন প্রচারের পর ছুটিতে গেছেন পরিচালক ডাক্তার ফরিদুল ইসলাম। ভারপ্রাপ্ত পরিচালক জানালেন, গত বছরও হাসপাতালের কাজ করেছে মিঠু ও তার ঠিকাদারি প্রতিষ্ঠান। উনি পারিবারিক কারণ দেখিয়ে ছুটি নিয়ে গেছে। ওনারা তো প্রত্যেক অর্থ বছরেই করে। যদি প্রত্যেক অর্থ বছরে যদি করে থাকে তাহলে এবারও করছে। হাসপাতালে স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মিঠুর দখলদারিত্ব নিয়ে সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর হাসপাতালের পরিচালকের পিএ ও হিসাবরক্ষকের পদ থেকে মিঠুর ভাইয়ের মেয়ে উম্মে সুলতানা নওশিনকে গত 6 জুলাই লালমনিরহাটে বদলি করা হয়, কিন্তু এখনও দায়িত্ব বুঝিয়ে না দিয়ে অনুপস্থিত তিনি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ইতালি ফেরত 147 বাংলাদেশিকে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সরাসরি নেওয়া হয়েছে আশকোনা হজ ক্যাম্পের কোয়ারেন্টিন সেন্টারে। গতকাল রাতে কাতার এয়ারওয়েজের বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তবে ভুক্তভোগীদের অভিযোগ, বিমান কোম্পানিটির মিথ্যাশ্বাসের কারণেই ইতালি গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। করোনার কারণে দীর্ঘদিন দেশে আটকে থাকার পর ইতালি ফিরেছিলেন 152 বাংলাদেশি, কিন্তু দেশটির বাধার মুখে ইতালির মাটি স্পর্শ না করেই আবার ফিরে আসতে হয়েছে তাদের। করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ, যে কারণে ইতালি প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয় বাংলাদেশিদের। সেই নিষেধাজ্ঞার কবলেই পড়তে হয়েছে তাদের। পঞ্চম ফ্লাইটে কিছু লোক এরকম ধরা পড়ছে যাদের ডকুমেন্ট ছিল নেগেটিভ কিন্তু তারা পজিটিভ। বাংলাদেশের যত সার্টিফিকেট নিয়ে দেয় করোনা সব ফালসা, মানে 2 নম্বর সার্টিফিকেট, একটা সার্টিফিকেটের কারণে এই অবস্থা। তবে ভুক্তভোগীদের দাবি নিষেধাজ্ঞা জেনেই তাদের মিথ্যা আশ্বাস দিয়ে ইতালি নিয়ে যায় কাতার এয়ারওয়েজ, যে কারণে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি চরম হয়রানির শিকার হতে হয়েছে তাদের। আমরা টিভিতে দেখার পরে বলছি যে এরকম তো ডিক্লারেশন হয়েছে, যাওয়া নিষেধ, না করে দিচ্ছে। তারা বললো যে না, যদিও তারা বইলা থাকে আমরা কোনো ব্যাপার পাইনি। আপনারা চলে যান, আপনার নাগরিক বড় সমস্যা হবে, এই জন্য আমরা গেছি। এদিকে দেশে ফেরার পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় করোনার লক্ষণ পাওয়া যায়নি কারো দেহে। তবুও আশকোনার হজ ক্যাম্পে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে নেওয়া হয় 147 জনকে। ওনারা বাধ্যতামূলক 14 দিন কোয়ারেন্টাইন সেন্টারে থাকবেন ওখানে। ইনিশিয়াল স্ক্যানিংটা হয়েছে, ইনিশিয়াল স্ক্যানিংয়ে কারো কোনো উপসর্গ ধরা পড়েনি। আমরা ওখানে যাওয়ার পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম করব। তবে বাংলাদেশ থেকে যাওয়া 147 জন ছাড়া ওই বিমানের আর কোনো যাত্রীকেই কোয়ারেন্টিনে নেওয়া হয়নি।
কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। বিমান চলাচল বন্ধ, তবু এর মধ্যেই সব হারিয়ে দেশে ফিরতে হয়েছে 23,000-এর বেশি প্রবাসী কর্মীকে। সব মিলে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে দেশে ফিরেছেন প্রায় 2.5 লাখ প্রবাসী। এদিকে অর্থনৈতিক সংকটের কারণে বাংলাদেশি কর্মীদের ফিরিয়ে আনতে চাপ দিচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। বিমান চলাচল শুরু হলে এই সংখ্যাটা আশঙ্কাজনক হারে কয়েক গুণ বেড়ে যাবে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অন্তত 6 মাস তাদের রাখতে সংশ্লিষ্ট দেশগুলোকে চিঠি দেওয়া হয়েছে। এহসান জুয়েলের রিপোর্ট। তারা ফিরছেন একরাশ হতাশাকে সঙ্গী করে, সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। করোনা পরিস্থিতি জীবিকার নিদারুণ এক সংকটে ফেলেছে এসব প্রবাসী কর্মীকে। ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধের আগ পর্যন্ত ফেব্রুয়ারি-মার্চ মাসে দেশে ফিরেছেন 4.5 লাখ বাংলাদেশি। এদের মধ্যে প্রবাসী কর্মী আছেন 2 লাখের বেশি। তাদের অনেকে ছুটিতে এসে আর ফিরতে পারছেন না। তবে বিমান চলাচল বন্ধের পরও অনেক দেশ বিশেষ বিমানে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশি শ্রমিকদের। বিষয়টি নিয়ে বুধবার সংসদে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। পররাষ্ট্রমন্ত্রী বলছেন সংশ্লিষ্ট দেশগুলোতে কথা হয়েছে তাদের। আমি যেটা ওনাদের সবাইকে অনুরোধ করেছি, চাকরি থেকে বের করে দিবেন না, আপনারা আগামী 6 মাস তাদের রাখেন। তবে সব দেশের সঙ্গে বিমান চলাচল স্বাভাবিক হলে তখনকার চিত্রটা আশঙ্কাজনক হতে পারে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। সবকিছু মিলিয়ে করোনার কারণে কিন্তু বাংলাদেশের অভিবাসন খাত বেশ ক্ষতিগ্রস্ত। পরিস্থিতিটা সামনের দিনগুলোতে স্বাভাবিক করতে হলে আমাদের কিন্তু কূটনীতিক যোগাযোগগুলো এমন অব্যাহত রাখতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে কর্মরত প্রবাসী কর্মীর সংখ্যা 1,20,00,000-এর বেশি। এছাড়া স্বাভাবিক সময় হলে গত 4 মাসে 2 লাখ বাংলাদেশি কর্মী কাজ করতে বিদেশ যাওয়ার সুযোগ পেত। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ভুয়া নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ইতালি সহ বিশ্বের বিভিন্ন দেশে যাওয়া বাংলাদেশিদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় ভাবমূর্তি নষ্ট হচ্ছে দেশের। সংকটে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে পর্তুগাল লিসবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল হাসান আশিক। আশিক, রিচার্ড, অর্থের বিনিময়ে করোনার ভুয়া সার্টিফিকেট নিয়ে ইতালিতে আসা এবং শতাধিক বাংলাদেশিকে ইতালিতে প্রবেশ না করতে দেয়া এবং তাদের পুনরায় দেশে ফিরে যাওয়া, এই পুরো যে বিষয়টি ঘটেছে আসলে সেটি কিন্তু ইউরোপে থাকা প্রবাসী বাংলাদেশি সহ পুরো বিশ্বেই কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ব্যাহত করেছে বলে এখানে অর্থাৎ ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এরকমটাই মনে করছেন। যেহেতু এই যে বিষয়টি যেটি হচ্ছে যে কাতার এয়ারওয়েজে বাংলাদেশিরা ইতালিতে প্রবেশ করতে না পেরে আবার পুনরায় ফিরে যাওয়ার এই বিষয়টি ইতালির গণমাধ্যম থেকে শুরু করে কিন্তু ইউরোপের প্রত্যেকটি গণমাধ্যমেই কিন্তু জায়গা পেয়েছে এবং এই বিষয়টি কিন্তু ইউরোপে যারা বসবাস করছেন, আপনি জানেন যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকেই কিন্তু বাংলাদেশিরা যারা করোনার আগে দেশে গিয়ে আটকা পড়েছিলেন তারা কিন্তু দেশে ফিরতে শুরু করেছিলেন। কিন্তু এই যে প্রক্রিয়াটি এই মুহূর্তে আসলে প্রশ্নবিদ্ধ করলো, তো সামনে যেসব প্রবাসী বাংলাদেশিরা এই করোনা সংকটের মধ্যেও ইউরোপে ফেরার কথা ভাবছেন তাদের কিন্তু ইউরোপে ফেরার ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে, এমনটাই মনে করছেন আসলে ইউরোপে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিরা। সেই সঙ্গে সামনের দিনগুলোতে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে বা ইউরোপে যারা ভিসা আবেদন করবেন সেক্ষেত্রে এই বিষয়গুলিকে কিন্তু বেশ নেতিবাচকভাবে দেখা হবে, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু বেশ কয়েকটি বিশেষ বিমানে করে কিন্তু বাংলাদেশিরা ইউরোপে ফিরতে শুরু করেছিলেন। সেখানে ইতালি, স্পেন, পর্তুগাল, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশে কিন্তু বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে করে তারা ফিরেছিলেন এবং সেখানে আমরা লক্ষ্য করেছিলাম যেরকম পর্তুগালে যে বিশেষ ফ্লাইটটি এসেছিল সেই ফ্লাইটটিতেও কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি যে 1 এবং 2 কিন্তু এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কিন্তু ওই ফ্লাইটে করে এসেছেন। তারপরে যেহেতু বাংলাদেশ দূতাবাস করার নির্দেশনা দিয়েছিল যারা এসেছেন তারা যেন 14 দিন স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকেন এবং থেকেছেন। পর্তুগালের ক্ষেত্রে এরকম বিশৃঙ্খলা ঘটেনি, কিন্তু ইতালির যে বিষয়টি ঘটেছে সেই বিষয়টি কিন্তু শুধুমাত্র ইতালিই নয়, গোটা ইউরোপের বাংলাদেশিদের প্রবেশের ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে, কারণ অনেক বাংলাদেশি এখনও ইউরোপে প্রবেশের অপেক্ষা করছেন। তো রিচার্ড, এই ছিল আসলে এই যে উদ্ভূত পরিস্থিতি, করোনা পরিস্থিতিতে বাংলাদেশের প্রবেশ, সেটি সবশেষ খবর। রিচার্ড, বাংলাদেশ থেকে করোনা ভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিলেও পরবর্তীতে ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার পর সে সকল ব্যক্তিদেরই করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে যে জটিলতা সৃষ্টি হয়েছে সে বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে পর্তুগালের লিসবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক।
করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে 37 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই রোগে মারা গেলেন 2275 জন। গত 24 ঘন্টায় নতুন করে 2949 জনের শরীরে কোভিড-19 শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1,78,443 জনে। দেশে করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে শুক্রবার অনলাইন ব্রিফিং করে স্বাস্থ্য অধিদপ্তর। এদিন নতুন একটি সহ 77টি পরীক্ষাগারের তথ্য থেকে জানা যায় গত 24 ঘন্টায় 13,488 জনের নমুনা পরীক্ষা করে প্রায় 21.87% মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। নমুনা সংগ্রহ হয়েছে 14,377টি এবং পরীক্ষা হয়েছে 13,488টি নমুনা। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 9,18,272টি নমুনা। গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,949 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 1,78,443 জন। সারা দেশে 24 ঘন্টায় 37 জনের মৃত্যু হয়েছে, যার 17 জনই চট্টগ্রাম বিভাগে। আর মৃতদের মধ্যে 78% পুরুষ। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,275 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। এ পর্যন্ত বিভাগ ভিত্তিক মৃত্যুর শতকরা হার: ঢাকা বিভাগ 50.11%, চট্টগ্রাম 26.46%, রাজশাহী 5.01%, খুলনা 4.92%, বরিশাল 3.60%, সিলেট 4.35%, রংপুর 3.12% এবং ময়মনসিংহ 2.42%। সুষম খাদ্য গ্রহণ এবং মাদক পরিহারের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হবার পরামর্শ সংস্থাটির। এছাড়া পরিবারের শিশু ও বৃদ্ধদের প্রতি খেয়াল রাখারও পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী আজহার লিমন। করোনা সংক্রমণের আজ 125তম দিন। আজও করোনায় আক্রান্ত হয়ে 37 জনের মৃত্যু হয়েছে। আমন্ত্রণ আজকের বিশ্লেষণে। শুরুতেই গেল 24 ঘন্টার সার্বিক চিত্র। গেল 24 ঘন্টায় 13,488 জনের নমুনা পরীক্ষা করে কোভিড শনাক্ত হয়েছে 2,949 জনের দেহে। এ নাগাদ নমুনা পরীক্ষা করা হলো 9,18,272 জনের এবং এ নাগাদ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1,78,443 জন। গেল 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন। এ নাগাদ মোট মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা দাঁড়ালো 2,275 জন। আর যারা মৃত্যুবরণ করেছেন তাদের 29 জনই পুরুষ এবং 8 জন নারী। যাব তাদের বয়স ভিত্তিক বিভাজনে। এর মধ্যে 21 থেকে 40 বছর বয়সী রোগী রয়েছে 2 জন, 41 থেকে 50 বছর বয়সী 7 জন, 51 থেকে 60 বছর বয়সী রোগী রয়েছে 9 জন, 61 থেকে 70 বছর বয়সী রোগী 15 জন এবং 71 থেকে 80 বছর বয়সী রোগী রয়েছে 4 জন। গেল 7 দিনের মধ্যে আজ দ্বিতীয় সর্বনিম্ন রোগী শনাক্ত হয়েছে 2,949 জন এবং আজ শনাক্তের হারটা 21.86%। আইডিএসআর দাবি করছে যে বাংলাদেশে যে করোনায় আক্রান্তের অর্ধেকের মতো রোগী সুস্থ হয়ে যাচ্ছে। এ নাগাদ আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন 86,406 জন। আমরা মৃতের হারটা দেখতে পাচ্ছি 1.27%। আমরা চিকিৎসাধীন রোগীর একটি শতাংশ বের করেছি, দেখছি যে এ নাগাদ আক্রান্তের প্রায় 50% এখন চিকিৎসাধীন আছে এবং সংখ্যাটি 89,762 জন। যারা মৃত্যুবরণ করেছেন এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের বয়স ভিত্তিক বিশ্লেষণ করেছি। তাতে আমরা দেখতে পেয়েছি যে 21 থেকে 50 বছর বয়সী রোগীদের আক্রান্তের হার সব থেকে বেশি, প্রায় 70%। অপরদিকে 50 ঊর্ধ্ব রোগীদের মৃত্যুবরণ করা রোগীদের হার সব থেকে বেশি, সেটি আমরা হিসাব করে দেখেছি প্রায় 85%। এই ছিল আজকের বিশ্লেষণে। করোনা সংক্রমণের প্রথম ধাপে আপাতত আক্রান্তের হার কমতে থাকলেও ভয়ঙ্কর রূপ নিয়ে দ্বিতীয় ধাপে সংক্রমণের আশঙ্কা করছেন চিকিৎসকরা। বিশেষ করে কোরবানির ঈদে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা না গেলে আগস্ট মাসের শেষে কিংবা সেপ্টেম্বরের শুরু থেকে সেকেন্ড ওয়েভের শঙ্কা তাদের। এরপরই শীত আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
8ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর পেরিয়ে গেছে 4 মাসের বেশি। রোগীর সংখ্যাও 1.5 লাখের ঘর অতিক্রম করেছে, আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2000। অন্যান্য দেশগুলোর হিসেব অনুযায়ী বাংলাদেশ এখন সংক্রমণের চূড়ান্ত ধাপ পেরিয়ে নিচের দিকে নামছে। তবে নানা অব্যবস্থাপনার কারণে খুব সহসা বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ আসার আশঙ্কা করছেন চিকিৎসকরা। সেকেন্ড আর একটা ওয়েভ আসতে পারে, আমাদের সতর্কতা থাকতে হবে। এখন আমাদের রোগী কমছে বলে আমরা স্বাস্থ্যবিধি মানব না, আমরা আবার অবাধে চলাফেরা করব। এটা করলে আবার আমরা সেই পূর্বের দিকে চলে যাব। সংক্রমণের প্রথম দিকে বাংলাদেশে করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে ছিল, কিন্তু পরবর্তীতে গার্মেন্টস কারখানা খুলে দেওয়ার পাশাপাশি রমজানের ঈদে মানুষ বাড়িমুখী হওয়ায় সংক্রমণের মাত্রা বেড়ে যায়। করোনা সংক্রমণের প্রথম ধাপের এই সময়ে এসে আক্রান্তের সংখ্যা কিছুটা কমতে থাকায় জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে চিকিৎসকরা শঙ্কা রয়েছেন মহামারীর ধরন অনুযায়ী দ্বিতীয় ধাপের সংক্রমণ নিয়ে। সব দেশে কিন্তু একটা সেকেন্ড ওয়েভ আসে, এবং অন্যান্য মহামারী যেগুলো 100 বছর আগে যেটা হয়েছিল আপনার যে স্প্যানিশ ফ্লু, সেটা কিন্তু একটা সেকেন্ড ওয়েভ এসে কিন্তু আরও বেশি মানুষের মৃত্যুর কারণ ঘটিয়েছিল। করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরা বলছেন কোরবানির ঈদ পরবর্তী সময়ে বাংলাদেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। এই কোরবানকে কেন্দ্র করে আমরা সেকেন্ড ওয়েভের আশঙ্কা করছি, তার সাথে আমাদের সামনে শীতকাল, এই দুইটা মিলে কিন্তু সেকেন্ড ওয়েভের একটা আমাদের বিপদের একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। তবে দ্বিতীয় ধাপের সংক্রমণের বিষয়টি মাথায় রেখে ঈদের সরকারি ছুটি সীমিত রাখার পাশাপাশি আগেভাগে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে বলে জানা গেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অর্থ সংকট ও করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় সাধারণ মানুষের মাঝে কোরবানি দেয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে ধর্মপ্রাণ ও সামর্থ্যবান মুসল্লি যারা কোরবানি দেওয়ার কথা ভাবছেন, সরকারের প্রতি তাদের আহ্বান কোরবানির শেষ পর্যন্ত স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে গুরুত্ব দেবেন সংশ্লিষ্টরা। এদিকে ধর্মীয় রীতি অনুযায়ী কোরবানির বিকল্প কিছু নেই বলে মত দিয়েছেন দেশের বিশিষ্ট আলেম ওলামারা। এছাড়া কোরবানির বিপরীতে অর্থ দানও করা যাবে না বলে মত তাদের। আহমেদ সালেহিনের রিপোর্ট। ইসলাম ধর্মের রীতি মোতাবেক পশু কোরবানির মুসলমানদের জন্য অন্যতম একটি বিধান, যা ইসলামে ওয়াজিব করা হয়েছে সামর্থ্যবানদের উপর। সেই অনুযায়ী প্রতি বছরই আরবি ক্যালেন্ডারের জিলহজ মাসের 10 তারিখ সারা বিশ্বের মতো বাংলাদেশেও পশু কোরবানির মধ্য দিয়ে উদযাপন হচ্ছে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। তবে এবার ভিন্ন প্রেক্ষাপটে হতে যাচ্ছে কোরবানির আনুষ্ঠানিকতা। মহামারী করোনার প্রাদুর্ভাবের কারণে সংশয় তৈরি হয়েছে এর ধর্মীয় আচার নিয়ে। অর্থ সংকটের বিষয়টি যেমন রয়েছে, তেমনি পশুর হাট থেকে কোরবানির শেষ আনুষ্ঠানিকতা পর্যন্ত স্বাস্থ্যবিধি নিশ্চিতের বিষয়টি নিয়ে ভাবনায় আছেন সাধারণ মুসলমানরা। ইচ্ছা তো আছে, কিন্তু এখন ওই যে আপনাকে একটা কথা বলছি, সবার হাতে এখন টাকা পয়সা খুবই টানাটানি যাইতেছে, যার কাছে হাতে সে তো দিবে অবশ্যই। কেউ কেউ বছর নাও দিতে পারে, কারণ হাতের টাকা পয়সার খুবই সংকীর্ণ অবস্থায় আছে। কুরবানির টাকাটা দান করে দিলে গরিব গারারে, নিজে কুরবানি না দিয়া এই মাংসটা তো গরিব গারারে দিমু। স্বাস্থ্যবিধি নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাধারণ মানুষ বলছেন, মহামারী করোনার প্রাদুর্ভাব এড়াতে নিজেদেরও সতর্ক থাকতে হবে যথাসাধ্য। সরকার যে নিয়ম নীতি দিচ্ছে স্বাস্থ্যবিধি মেনে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। চেষ্টা করতেছে সরকারের দিক থেকে, কিন্তু আমরা প্রত্যেকে নিজেরা সচেতন হতে হবে। আমরা সচেতন না হলে সরকার একার পক্ষে সম্ভব না। এদিকে যারা কোরবানির বিকল্প অন্য কিছু ভাবছেন, তাদের প্রতি সতর্কবার্তা দিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম সাফ জানিয়েছেন, কোরবানির বিপরীতে অন্য কোনো পন্থাই ইসলামে বৈধতা পাবে না। মহামারীর কারণে কোরবানি না দিয়ে কোরবানির মূল্য অসহায় মানুষকে দান করে দেওয়ার একটা কথা অনেকে বলে থাকে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এর কোনো সুযোগ নেই ইসলামে। কোরবানি অবশ্যই করতে হবে। আমরা কোরবানি পরিহার করে আমাদের কোরবানির অর্থ আমরা সেখানে ব্যয় করব, এমন কোনো সুযোগ কোনোভাবেই নেই। কোরবানির শেষ প্রক্রিয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতিও গুরুত্ব দেন জাতীয় মসজিদের এই পেশ ইমাম। কোরবানির পশু ক্রয় থেকে শুরু করে কোরবানি দেওয়া এবং কোরবানির মাংস বন্টন পুরা বিষয়ের মাঝেই যাতে স্বাস্থ্যবিধি আমরা অনুসরণ করতে পারি, সে বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখব। এদিকে করোনার প্রাদুর্ভাবের কারণে জনস্বাস্থ্য নিরাপত্তায় রাজধানীতে পশুর হাট ও পশু কোরবানির স্থান সীমিত করে আনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপির মরদেহ থাইল্যান্ড থেকে আজ রাতেই দেশে নিয়ে আসা হবে। তার মরদেহ দাফন করা হবে বনানী কবরস্থানে। সাহারা খাতুনের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। অবশেষে মৃত্যুর কাছে থেমে যেতে হলো আওয়ামী লীগ নেত্রী সাহারা খাতুনকে। দীর্ঘদিন নানান রোগ ব্যাধির সঙ্গে যুদ্ধে বৃহস্পতিবার রাতে পৃথিবী ছাড়লেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বার্ধক্যজনিত নানান জটিলতায় ভুগছিলেন ৭৭ বছর বয়সী এই নারী রাজনীতিক। অ্যালার্জিজনিত সমস্যা নিয়ে ২রা জুন রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তারপর থেকেই অবস্থার অবনতি ঘটে। কয়েক দফা আইসিইউতে চিকিৎসা দেওয়ার এক পর্যায়ে গত ৬ জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককের বামরুন গ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাহারা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় সরকার প্রধান বলেন, বিশ্বস্ত ও পরীক্ষিত সহযোদ্ধা হারিয়েছেন তিনি, আর জাতি হারালো এক দক্ষ ও সৎ নারী নেত্রীকে। তার মৃত্যুতে শোক জানান তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরাও। আন্দোলন সংগ্রামে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় একসাথে কাজ করেছি। বিভিন্ন সময় তিনি নেত্রীর সাথেও গ্রেপ্তার হয়েছেন এবং তিনি অত্যন্ত একজন ত্যাগী, নিষ্ঠাবান এবং সাহসী কর্মী নেত্রী ছিলেন এবং তার যে ত্যাগ এটা অতুলনীয় এবং নেত্রী তাকে যথাযথভাবে মূল্যায়ন করতেন। ছাত্রজীবন থেকে রাজনীতি সম্পৃক্ত সাহারা খাতুন নানা সংকটে দলের জন্য কাজ করেছেন তিনি। 1-11-এর সময় যখন আওয়ামী লীগ সভাপতি কারাগারে ছিলেন, তখন তাকে আইনি সহায়তা দেন অ্যাডভোকেট সাহারা খাতুন ও তার সহকর্মীরা। সবশেষ নির্বাচনেও ঢাকা 18 আসনের সংসদ সদস্য ছিলেন। এ আসনে পরপর 3 বার নির্বাচিত হন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান তিনি। পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট সাহারা খাতুন। রোজিনা রুজি, সময় সংবাদ, ঢাকা। কৃষকের ক্ষতির কথা পরোয়া করছে না মন্ত্রণালয়। ধানের বাম্পার ফলনের পরও অবাধে চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন সিদ্ধান্তটি আত্মঘাতী। এতে কৃষক ও দেশের বাজার ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তারা। ভরা মৌসুমে স্থিতিশীল বাজারে চাল আমদানির ঘোষণার বিরোধিতা করেছেন মিল মালিক ও চাল ব্যবসায়ীরাও। সানবির রূপলের রিপোর্ট। করোনা সংকটেও বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে দেশে। উৎপাদন হয়েছে অন্তত 2 কোটি মেট্রিক টন। বাকি আউশ ও আমন মৌসুমেও লক্ষ্যমাত্রা ধরা হয়েছে অন্য বছরের চেয়ে বেশি। এবার সরকার খাদ্যশস্য সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 22.5 লাখ মেট্রিক টন। এর মধ্যে 36 টাকা কেজি দরে 10 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, 35 টাকা কেজি দরে 1.5 লাখ মেট্রিক টন আতপ চাল কিনবে মিল মালিকদের কাছ থেকে। বাজারে মোটা চাল ছাড়া সব রকম চালের সরবরাহ স্বাভাবিক। দামও আগের চেয়ে 2 থেকে 3 টাকা কমেছে। বর্তমানে যে বাজারটা আছে, 28 চাল 40 টাকার মধ্যে, মিনিকের চাল 50 টাকার নিচে, আমি তো মনে করি এটা সবচেয়ে পারফেক্ট বাজার। চলতি মৌসুমে হাটবাজারে কৃষক ধানের দাম পাচ্ছেন প্রতি মন 800 থেকে 1000 টাকা। 800 টাকা মন ধরে 40 কেজি ধানে 25 কেজি চাল উৎপাদনে ব্যয় 32 টাকা করে। আমরা বারবার সরকারকে চিঠি দিয়েছি, মাননীয় খাদ্যমন্ত্রী মহোদয়কে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুরোধ করেছি কমপক্ষে 2-3 টাকায় ইনসেন্টিভ দেওয়া হোক। কৃষি বিশ্লেষকরা বলছেন, মিলারদের নিয়ন্ত্রণ করতে গিয়ে ভরা মৌসুমে চাল আমদানি কোনো মতেই গ্রহণযোগ্য নয়। কৃষক একটু লাভবান হবে, ওই অংশটা হয়তো মিলারের একটু কম হবে, এটা তাদেরকে সহ্য করতে হবে। করোনাকালে বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশ 3য় অবস্থানে উঠে এসেছে। বড় মৌসুমে ভালো ধান উৎপাদন হয়েছে, আবার কৃষকও ভালো দাম পাচ্ছেন। ঠিক এমন অবস্থায় হঠাৎ করেই শুল্ক কমিয়ে চাল আমদানির সিদ্ধান্ত। তবে বিশ্লেষকরা বলছেন যে গণহারে যদি চাল আমদানি করা হয়, তাহলে এই চালের বাজারে এখন সৃষ্টি হতে পারে একটি বিশৃঙ্খল অবস্থা। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, রাজধানীর পাইকারি মাছের আড়ত ভরপুর ইলিশে কমেছে দামও। বিপরীত চিত্র বরিশালে, ভরা মৌসুমেও নেই সরবরাহ, দরও চড়া। গাজীপুরে ভাড়াটিয়া সেজে অপহরণ করা 3.5 বছরের শিশুকে 2 দিন পর উদ্ধার করা হয়েছে। মুক্তিপণ না পেয়ে মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে অপহরণকারীরা শিশুটিকে রেখে যায় বলে জানায় পুলিশ। একমাত্র সন্তানকে ফিরে পেয়ে খুশি মা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক প্রতিবেশীকে আটক করা হয়েছে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিৎ ও গাজীপুর থেকে রাজিবুল হাসানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 3.5 বছরের শিশু আব্দুল্লাহ মাদারীপুরের শিবচর থানার একটি কক্ষে বিছানায় খেলছে। অবুঝ শিশুটি জানে না অপহরণের শিকার হয়েছিল সে। বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁঠালবাড়ি ঘাটে শিশু আব্দুল্লাহকে কাঁদতে দেখেন স্থানীয়রা। পরে শিশুটিকে উদ্ধার করে শিবচর থানা পুলিশ। শিশুটির পরনের গেঞ্জিতে থাকা মোবাইল নম্বরের সূত্র ধরে স্বজনদের খবর দেওয়া হয়। বাচ্চাটির গায়ে গেঞ্জিতে আমরা একটা মোবাইল নাম্বার দেখতে পাই। সেই মোবাইল নাম্বারের সূত্র ধরে বাচ্চাটির মা আমাদেরকে জানায় যে এই সংক্রান্তে
গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় তারা একটা অভিযোগ করেছে। বাচ্চাটি অপহরণ ও মুক্তিপণ সংক্রান্ত একটি মামলা হয়েছে এবং এই মামলার সূত্র ধরে তারা বাচ্চাটিকে খোঁজ করছে, পাশাপাশি র্যাবও এই বাচ্চাটির খোঁজ করছে। গত 6 জুলাই গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যপাড়া এলাকার গ্রিস প্রবাসী কাদেরের স্ত্রী সাজেদা আক্তারের বাসা ভাড়া নেন এক নারী। পরদিন 7 জুলাই সাজেদা আক্তারের ছেলে আব্দুল্লাহকে বাজারে নেওয়ার কথা বলে সঙ্গে নিয়ে যায় ওই নারী। কয়েক ঘন্টার ব্যবধানে মোবাইলে 7 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্রের সদস্যরা। আমারে বলছে যে আমি বাজার করতে যাব আর 2 সেট কাপড় চোপড় সেলাই করতে দিব, আপনার ছেলেরা দেন, আমি 1 ঘন্টা পরে নিয়ে আসবো। পুরোপুরি একটা প্ল্যানিং একটা, হ্যাঁ, কারণ দেখেন তাহলে এতদিন তাড়াতাড়ি আইসা 2 দিনে কেউ বাচ্চা নিয়ে চলে যায় না। গতকালকে সারাদিন আমরা এই ব্যাপারে অভিযান চালাই। রাত আনুমানিক 1:30 সময় আমরা জানতে পারি যে ভিকটিম আব্দুল্লাহ গত 7 জুলাই গাজীপুরের গাছা থানায় শিশুটিকে অপহরণের অভিযোগ করা হয়। পরে অভিযানে নামে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, কিন্তু বারবার স্থান পরিবর্তন করায় তাদের ধরতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। পরে অভিযানের চাপের মুখে শিশুটিকে মাদারীপুরে ফেলে যায় তারা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বছরের শুরুতেই করোনার হানা, এর মধ্যেই উপকূল ভাসিয়েছে ঘূর্ণিঝড় আম্পান। ঝড়ের প্রভাব না কাটতেই নেমে এলো বন্যা। সেই বন্যা না কাটতে আবারও মাসব্যাপী বন্যার পূর্বাভাস। মহামারীর মধ্যে দীর্ঘমেয়াদী দুর্যোগ সংকটকে আরও ঘনীভূত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর প্রতিমন্ত্রী বলছেন, সব সংকট মাথায় রেখে নেওয়া হয়েছে প্রস্তুতি। আরও জানাচ্ছেন কেফায়েত শাকিল। করোনা মহামারীর মধ্যে বন্যায় এরই মধ্যে ক্ষতিগ্রস্ত দেশের 14টি জেলা। পানি কমে গেলেও রয়ে গেছে ভাঙনের ক্ষত। কিন্তু বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, এ দফায় কমলেও উজানে ভারী বৃষ্টির কারণে চলতি সপ্তাহে আসছে আরও বড় বন্যা। 1998-এর বন্যার মতো এর বিস্তার মাসব্যাপী হতে পারে বলে দেয়া হয়েছে সতর্কতা। আবারও দেশের উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল সহ দেশের বেশ কিছু জেলা বন্যা আক্রান্ত হওয়ার আবারও একটি আশঙ্কা আছে। আবারও 2-1 দিনের মধ্যে যদি শুরু হয়, এবং সেইটা আমরা আশঙ্কা করছি বন্যাটা আগামী সপ্তাহ পার হয়ে তার পরবর্তী সপ্তাহ অর্থাৎ 4র্থ সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে এই মাসে। জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে বন্যার হার ও শক্তি বাড়ছে জানিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি করোনাকে গুরুত্ব দিয়ে আগাম প্রস্তুতি নিতে বলছেন বিশেষজ্ঞরা। ল্যান্ড ডেভেলপমেন্টের ফলে তো বন্যাটা নদীতে কনফাইন্ড হওয়ার জন্য প্রচুর পরিমাণ পানি আসতেছে, এবং পানিটা নদীতে থাকায় অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় পানির উচ্চতা বৃদ্ধি পায়। তো এই মুহূর্তে আরও বড় চ্যালেঞ্জ হচ্ছে কোভিড-19 প্যান্ডেমিকের জন্য। তো আমরা মনে করি যে স্বাস্থ্যবিধি মেনে আশ্রয়কেন্দ্রে থাকা উচিত এবং আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানো উচিত। পূর্বাভাস পেয়েই সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দাবি করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে আরও জানানো হয় যে পানি বাড়া শুরু করবে এবং 2 সপ্তাহ পর্যন্ত পানি বাড়বে। সে ব্যাপারে আমরা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি। মন্ত্রণালয় অধিদপ্তর এবং মাঠ পর্যায়ে কর্মকর্তারা তারা সেই মোকাবেলার জন্য প্রস্তুত আছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য মতে গত 27 জুন শুরু হওয়া বন্যায় এখন পর্যন্ত 14টি জেলায় 3 লাখ মানুষ পানিবন্দী হয়েছেন। ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে প্রায় 14 লাখ মানুষের। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পাইকারি মাছের আড়তে কেজিতে 200 টাকা পর্যন্ত কমেছে ইলিশের দর। জাটকা সংরক্ষণের সুফল হিসেবে বাজারে দেখা মিলছে বড় ইলিশ। সরবরাহ বাড়ায় দেশি ও চাষের মাছের দামও কমেছে কেজিতে 100 টাকা পর্যন্ত। ঈদের পর ইলিশ এবং অন্যান্য মাছের দাম আরও কমতে পারে বলে জানান আড়তদাররা। মামুন আব্দুল্লাহর রিপোর্ট। রাজধানীর পাইকারি মাছের আড়ত সোয়ারিঘাট। ভোর থেকেই রূপালী ইলিশের সরব উপস্থিতি। ইলিশ ঘিরেই পাইকারদের হাকডাক। আড়তদাররা বলছেন, জাটকা সংরক্ষণে বাজারে দেখা মিলছে বড় ইলিশের। 1 থেকে 1.5 কেজি ইলিশের দাম 200 টাকা কমে বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকায়। 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ পাওয়া যাবে 700 থেকে 800 টাকায়। এটা 1 কেজি সাইজ, এক মাস আগে এটা 1000 টাকা বিক্রি হয়েছে, এখন এটা বর্তমানে 850 টাকা বাজার আছে। জাটকা নিধন করাতে আমাদের বড় ইলিশের প্রচুর আমদানি। পানি একটু বাড়তি, তো পানিটা হালকা একটু টান ধরলে এখন মাছ আরও বাড়বে, দাম আরও সামনে আরও একটু কমতে পারে। বাজারে বেড়েছে অন্যান্য মাছের সরবরাহ। নদীর পানি কমতে থাকায় মাছের সরবরাহ আরও বাড়বে বলে জানান আড়তদাররা। ইলিশের সরবরাহ বাড়ায় অন্যান্য মাছের দামেও পড়েছে প্রভাব।
বাজারে যখন ইলিশ মাছের আমদানি থাকে অন্য মাছের দামটা অটোমেটিক কমে যায়। আশা করা যায় কি কুরবানির পরে আর কি মাছ আমদানি বাড়বে। চাষের এবং নদীর মাছের দাম কেজিতে 100 টাকা পর্যন্ত কমে দেশি ট্যাংরা 250, রুই মাছ 180, তেলাপিয়া 130 এবং চাষের কই মাছ বিক্রি হচ্ছে 110 টাকায়। আগে তো 50-60 এরকম বেচা হয়েছে, মাছ কম কারণে এখন মাছ তো বাড়তি, তার জন্য মাছ এখন 15-110 এরকম বেচা হয়। আগে 350 ছিল, এখন 250 হয়েছে। সুরমা মাছ আবার কেউ চাপা মাছ কয়, দাম 160 টাকা ব্যবস্থা। তবে মাছের বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলা দূরে থাক, ছিল না নিরাপদ দূরত্বের কোনো বালাই। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভরা মৌসুমেও আশানুরূপ ইলিশের সরবরাহ নেই বরিশালের পাইকারি বাজারে। এ কারণে দাম আগের চেয়ে কিছুটা বেড়েছে। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এই 4 মাস ইলিশের ভরা মৌসুম হিসেবে পরিচিত, কিন্তু আষাঢ়ের শেষ মুহূর্তে এসে আশানুরূপ ইলিশ সরবরাহ নেই বরিশালে। নদীতে খুব একটা ইলিশ মিলছে না বলে জানালেন বিক্রেতারা। 1 সপ্তাহ আগে যে পরিমাণ ইলিশ ছিল এখন তাও নেই, আর সে কারণে দাম বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। কেজির মাছ 35,000 টাকা বিক্রি করতেছি, 1200 গ্রাম বিক্রি করতেছি 37,000 টাকা মন। আমাদের সরবরাহ যদি বাড়ে, আমাদের 165 জন ব্যবসায়ী, এই ব্যবসায়ীরা যদি মাছ বাড়ে তাহলে আমাদের লোকসানের টাকা উঠাতে পারবো, কিন্তু করোনার জন্য আমাদের অনেক ক্ষতি হচ্ছে। ভরা মৌসুমে দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতারা। পকেটে অনেকের পয়সা নাই, আয় নাই, যার জন্য তো ক্রেতাদের এইতে কিনতেই কষ্ট হয়। ইলিশ মাছের দাম আজকে বেশ বেশি, আর এর কারণে অন্যান্য যে মাছগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু আজকে আগের থেকে বেশ বেশি দেখা যাচ্ছে বাজারে। সাধারণ ক্রেতাদের পক্ষে এই দামে মাছ আসলে ক্রয় করা সম্ভব না। শুক্রবার বরিশালের ইলিশের পাইকারি বাজারে ইলিশের সরবরাহ ছিল 200 মন, যা সপ্তাহখানেক আগেও ছিল 1000 মন। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। বিশেষ এক ধরনের গগলস যা রাতের আধারেও পথ দেখায়। বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয়েছে এমন এক বিশেষ প্রযুক্তি, যাকে বলা হচ্ছে নাইট ভিশন গগলস। এর ফলে রাতের অন্ধকারে দুর্গম এলাকায় হেলিকপ্টার নিয়ে খুব সহজে ও আত্মবিশ্বাসের সঙ্গে পথ চলতে পারছে বৈমানিকরা। বিমান বাহিনীতে এই গগলস ব্যবহারের ফলে জাতিসংঘ মিশনেও বাংলাদেশ পাচ্ছে বিশেষ গুরুত্ব। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। ঠিক সন্ধ্যা নামার আগে আকাশ থেকে পাখির চোখে পৃথিবী দেখা, ইট কাঠের নগর রাজধানী ছাড়িয়ে সবুজ অরণ্যের বাংলাদেশও দেখা হলো। এর কিছুক্ষণ পরেই চোখে পড়ল নদীর বুকে স্বপ্ন সংযোগ পদ্মা সেতু। ফিরে আসা হলো নতুন করে যাবার জন্য। এবারও ঠিক একই পথে যাত্রা, তবে রাতের আধারে। উঁচু থেকে অন্ধকারে খালি চোখে দেখা যাচ্ছিল না খুব একটা। বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত নাইট ভিশন গগলস ব্যবহার করতেই সবুজ আলোক ছায়া আধারের স্বল্প আলোকে 3000 গুণ বাড়িয়ে দিচ্ছিল এই গগলস। এই গগলসেই আবার দেখা পাওয়া গেল পদ্মার বুকে বাংলার স্বপ্ন। বাংলাদেশ বিমান বাহিনীতে এই গগলস ব্যবহারের ফলে নিকষ কালো অন্ধকারে রানওয়ে ছাড়াই দুর্গম এলাকায় অবতরণ করতে পারছে হেলিকপ্টার। উই আর নাও রেডি ফর 24 আওয়ার্স 365 ডেজ লাইক আর্লিয়ার, বাট এখন উইথ মোর ক্যাপাবিলিটি। আমরা ওয়ান অফ দ্য বেস্ট ট্রুপস ক্যারিয়ার কান্ট্রি ইন ইউএন। সো এই প্রযুক্তি যদি আমাদের ভিতরে না আসতো, এটা যদি আমরা পারদর্শিতা না হয়, আমরা কিন্তু ওখানেও পিছিয়ে আসবো। টাইম সেন্সিটিভ রোগী যারা থাকে, যে মেবি তার জন্য 15 মিনিটস, হাফ অ্যান আওয়ার, 1 আওয়ার কুড বি লাইফ সেভিং। দিনের আলোর জন্য যদি আমি ওয়েট করে দেখা যাচ্ছে, হয়তো আল্লাহ না করে আমি পেলাম। করোনা সংকটে এই গগলস ব্যবহার করে ঝুঁকিপূর্ণ করোনা রোগীদের ঢাকা নিয়ে এসে মানবিক ইতিহাসের সূচনা করেছে বাংলাদেশ বিমান বাহিনী। নাইট ভিশন গগলসের ব্যবহার বৈমানিকদের আত্মবিশ্বাস বাড়িয়েছে বহুগুণ। অপারেশনাল সক্ষমতা আর নিরাপত্তাও বেড়েছে। আর তাই প্রশ্নাতীতভাবেই বলা যায় এই গগলসের ব্যবহার নতুন এক দিগন্তের উন্মোচন করল। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এখনও ধরাছোঁয়ার বাইরে করোনা পরীক্ষা জালিয়াতির হোতা শাহেদ। পার পাবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। করোনায় শাহেদের বাবার মৃত্যুর পর লাশ পড়েছিল হাসপাতালে। ইতালি ফেরত 147 বাংলাদেশি বিমানবন্দর থেকে সেনা ব্যবস্থাপনায় আশকোনা কোয়ারেন্টিনে। সংকটে দেশে ফিরেছেন প্রায় 2.5 লাখ প্রবাসী। আরও ফিরিয়ে নিতে চাপ মধ্যপ্রাচ্যে। দেশে কোভিড-19-এ আরও 37 জনের মৃত্যু। করোনাকালে কোরবানি নিয়ে সংশয়ে সাধারণ মানুষ। পশু কেনাবেচা নিয়েও শঙ্কা। কোরবানির বিকল্প নেই বলছেন আলেম ওলামারা।
ভাড়াটিয়া সেজে গাজীপুর থেকে 3 বছরের শিশু অপহরণ, পুলিশের অভিযানের মুখে 2 দিন পর রেখে গেল মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে। এবং কৃষকের ক্ষতির কথা পরোয়া করছে না মন্ত্রণালয়, অবাধে চাল আমদানির আবারও সুযোগ, আত্মঘাতী সিদ্ধান্ত বলছেন বিশ্লেষকরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।